যেটা পড়ব অভিকর্ষের অধীনে উল্লম্ব গতি। এই অভিকর্ষের অধীনে উল্লম্ব গতি পড়ার ক্ষেত্রে প্রথমেই কয়েকটা কথা তোমায় মনে রাখতে হবে। আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উৎক্ষেপ করি অথবা কোনো একটা উচ্চ স্থান থেকে বস্তুকে আমরা পড়তেই দিই ভূপৃষ্ঠের দিকে অবাধে। এই কথাটা মাথায় রাখবে, অর্থাৎ বস্তুর গতিকে বাধা দেবার জন্য কোনো বহিস্থ বল কার্য করছে না, কেবলমাত্র অভিকর্ষীয় বল। অর্থাৎ বস্তুর গতিতে তাকে বাধাই দিক অথবা বস্তুর গতিকে বাড়তে সাহায্য করুক, সেখানে কেবলমাত্র অভিকর্ষীয় বল ছাড়া আর অন্য কোনো প্রকার বল উপস্থিত নেই। এটা কি বলবো? অভিকর্ষের অধীনে বস্তুর অবাধে গতি। এই গতিকালে বস্তু যখন পড়ছে অথবা ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠছে তখন বাতাস তাকে কোনো প্রকার বাধা দিচ্ছে না, এটা আমরা ধরে নেব। আর বস্তুর গমন পথের সমগ্র অংশ জুড়ে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ অভিকর্ষ বলের দরুন বস্তুতে উৎপন্ন অভিকর্ষজ ত্বরণের মান সমস্ত যাত্রাপথের সকল বিন্দুতে একই, মানে ধ্রুবক বলে আমরা ধরে নেব। এবার এসো দেখা যাক ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি ঘটছে। মনে করা যাক ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে। এখানে অভিকর্ষের অধীনে অবাধে গতির ক্ষেত্রে বস্তুর ভর কোনো ফ্যাক্টর না, অর্থাৎ বস্তুর গতিতে তার বেগ বৃদ্ধিতে অথবা বেগ হ্রাসে বস্তুর ভরের কোনো ভূমিকা নেই। তো আমরা এটা নিয়ে একটা পরীক্ষাও আলোচনা তোমাকে আগে করে নিতে পারি। একটা বায়ু শূন্য স্থান তৈরি করে, মনে করে নাও একটা কাঁচ নল, তাতে বায়ু শূন্য স্থান তৈরি করা হয়েছে, করে তার ভেতরে একটা ছোট্ট কয়েন আধুলি আর একটা পালক যদি আমরা একসাথে ছেড়ে দিই, দেখবো ফাঁকা বায়ুশূন্য নলটার ভেতর থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠে উল্লম্বভাবে রাখা আছে একটা ফাঁকা বায়ুশূন্য নল, তার ভেতরে রাখা আছে একটা কয়েন আর একটা পালক। দুটোকে একসাথে কোনোভাবে ছেড়ে দিলে বা পাইপটাতে আছে, পাইপটাকে হঠাৎ করে উল্টে ধরলে দেখা যাবে দুজনে একসাথে তোমার নলটির তলদেশে নেমে আসছে। তার মানে অভিকর্ষের অধীনে বস্তুর গতিতে বস্তুর ভরের ভূমিকা এই মুহূর্তে আমরা বিচার করব না। এবার ফিরে আসি, বস্তুটাকে যখন ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে তখন তার প্রাথমিক বেগ ইউ। এইবার এই উৎক্ষিপ্ত বস্তুটা সর্বাধিক কতটা উচ্চতায় উঠবে? এখন যদি ধরে নিই এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণের পর সর্বাধিক ক্যাপিটাল এইচ উচ্চতা আরোহণ করবে, তার মানে এই উচ্চতায় ওঠার পর তার অন্তিম বেগ হবে 0। তাহলে এইবার ভাবো তো, বস্তুর গতিতে এখানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ মন্দন হিসাবে ক্রিয়া করে বস্তুর গতির বেগটাকে হ্রাস করাবার চেষ্টা করবে। এখন এসো আমরা একে একে এদের সমীকরণগুলো দেখি। প্রথমে দেখি কতক্ষণ সময় পরে সে সর্বোচ্চ উচ্চতা আরোহণ করবে। যদি আমরা ধরে নিই বস্তুটি টি সময় পর, অর্থাৎ টি সময় পর সর্বোচ্চ উচ্চতা আরোহণ করবে, তাহলে দেখো আমরা কি রিলেশনটা পাই না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ প্রাথমিক বেগ, বস্তুতে এ কি হিসাবে কাজ করছে না, বস্তুতে এ মন্দন হিসাবে কাজ করছে, যেটা অভিকর্ষজ ত্বরণের সমান মানের কিন্তু বস্তুর গতিবেগের বিপরীত অভিমুখী। নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো ছবিতে। তাহলে তুমি এখানে মানগুলো বসালে কি পাবে? ইউ মাইনাস জিটি, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উৎক্ষেপ করলে সর্বাধিক কতটা সময় পর সর্বোচ্চ উচ্চতা আরোহণ করবে? তাহলে তুমি এইখান থেকে যে রিলেশনটা পাচ্ছ
তাহলে সেটা তুমি লিখতে পারো যে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়। আচ্ছা, এটাকে আমি T1 দিয়ে প্রকাশ করি। T1 দিয়ে প্রকাশ করলে আমরা পাচ্ছি T1 = U/G। আচ্ছা, এবার দেখা যাক প্রাথমিক বেগ আর সর্বাধিক উচ্চতা যেটা আমরা আরোহণ করছি এই ক্যাপিটাল এইচ, এদের মধ্যে সম্পর্কটা কি। এবার যেটা বলছিলাম, বস্তুর প্রাথমিক বেগ, উচ্চতা, এদের মধ্যে সম্পর্ক। এই উচ্চতা আরোহণের সময় বস্তু যত উপরে উঠতে থাকবে, এই অভিকর্ষজ ত্বরণ তত বেগে বাধা দেবে, বেগটাকে হ্রাস করতে থাকবে, করতে করতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর, অর্থাৎ এ বিন্দু থেকে যদি তাকে উৎক্ষেপ করা হয়, বি তে পৌঁছানোর পর তার অন্তিম বেগটা হবে 0। তাহলে এখন দেখো, উচ্চতা আর বেগের মধ্যে সম্পর্ক যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি লিখব? v² = u² + 2ah। এখন মানগুলো বসালে আমরা কি পাবো? 0 = u² - 2gh। তাহলে h = কি? u²/2g। এটাও যেমন একটা হয়, আবার উল্টোটাও তো হয়, u² = 2gh। তাহলে u = কি? √2gh। তাহলে আমরা দুভাবে প্রকাশ করলাম। তাহলে আমাদের পাওয়া বিষয়গুলোর শর্তগুলো একবার দেখে নাও। h = সর্বোচ্চ উচ্চতা যেটা উঠছে, h = u²/2g। অথবা এই উচ্চতা তুলতে গেলে, উৎক্ষেপ করতে গেলে আমাকে যে বেগে একটা বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষেপ করতে হবে তার রাশিমালাও এটা। তাহলে আমরা দুই তরফে এই বিষয়গুলো পাচ্ছি। তাহলে এই সূত্রগুলো তোমার মনে রাখা দরকার। এটা নেক্সট যেটা দেখবো, এই উৎক্ষেপণ কাল, সময়কাল আর উচ্চতা, এদের দুজনের মধ্যে সম্পর্ক। এবার খেয়াল করো, T1 = u/g, অপরদিকে h = u²/2g। এখান থেকে u এর মানটা যদি বসাই তাহলে কি পেতে পারি? h = gT1 তার (2/2g)। তাহলে এবার খেয়াল করে দেখো, h = 2gT1²। তাহলে T1² = 2h/g। তাহলে তুমি এখান থেকে এই উত্থান কাল, উপরে ওঠার সময়, সেটা পাচ্ছ √2h/g। তার মানে আমরা এই জায়গায় এই উত্থানের সময়টা যদি উচ্চতা দিয়ে প্রকাশ করি তাহলে পাবো 2H/g। এবার এসো, একটা বস্তু এই উচ্চতা থেকে যদি অবাধে পড়তে থাকে তাহলে কি হবে সেটা দেখা যাক। একটা বস্তু এই উচ্চতা থেকে অবাধে পতনশীল, তার মানে এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, অবাধে স্থিরাবস্থা থেকে ছাড়া হচ্ছে, অর্থাৎ তার প্রাথমিক বেগ u' = 0। পৃথিবীর আকর্ষণ বলের জন্য বস্তুতে যে ত্বরণ তৈরি হবে, সেই ত্বরণ বস্তুর গতিতে সাহায্য করবে, অর্থাৎ গতিবেগ বৃদ্ধি করবে, এবং সেক্ষেত্রে ত্বরণ a' = g। তাহলে এবার একে একে এসো, এই সমস্ত উচ্চতা পড়তে, অর্থাৎ যদি সে মাটিতে আসে, সেই মাটিতে আসতে সে কত সময় নেবে, বা এই উচ্চতা পড়ার পর তার অন্তিম বেগ কত হবে। ধরি অন্তিম বেগ হবে v'।
এবার একে একে দেখা যাক আর এই দিকের সম্পর্কগুলোর সাথে কোনো মিল পাওয়া যায় কিনা দেখা যাক। তাহলে দেখো ভি ড্যাশ তার স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ ড্যাশ তার স্কয়ার প্লাস 2g ক্যাপিটাল এইচ। এখন যদি মানগুলো বসাই তাহলে কি পাবো? ভি ড্যাশ তার স্কয়ার ইজ ইকুয়াল টু 2g ক্যাপিটাল এইচ। তার মানে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার 2g এইচ। তার মানে ক্যাপিটাল এইচ উচ্চতার কোন স্তম্ভ হোক বা গৃহ হোক, তার শীর্ষদেশ থেকে একটা বস্তুকে যদি স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়, যখনই সে মাটিতে আঘাত করবে বা ভূমিতে আসবে, তখন সে যে চূড়ান্ত বেগটা লাভ করবে, দেখো ভূমি থেকে একটা বস্তুকে এমন ভাবে ছোঁড়া হয়েছে সে যেন এইচ উচ্চতা আরোহণ করে। তাহলে সেই এইচ উচ্চতা আরোহণ করতে গেলে ভূমিতে বস্তুকে যে বেগ দিতে হবে, এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে যদি অবাধে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভূমিতে আঘাত করবার সময় সে যে বেগ লাভ করবে, দুটো বেগই এক। তাহলে কি বললাম মাথায় রেখো, বস্তুটার ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুকে যে বেগ প্রদান করলে সে এইচ উচ্চতা আরোহণ করবে, অথবা এইচ উচ্চতার কোন স্তম্ভ থেকে কোন বস্তুকে স্থিরাবস্থা থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠকে আঘাত করবে সে যে বেগ নিয়ে, সেই দুটো বেগই অভিন্ন, অর্থাৎ ভি ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার 2g ক্যাপিটাল এইচ। উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে কতক্ষণ সময় নেয়? ধরি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নেমে আসতে সে যে সময়টা নেবে, সেই সময়টা t2, সময়টা হলো t2। তাহলে দেখো তো আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু ইউ ড্যাশ t2 প্লাস হাফ g t স্কয়ার, t2 তার স্কয়ার। এখন ইউ ড্যাশ এদের মানটা বসালে আমরা কি পাচ্ছি? h ইজ ইকুয়াল টু হাফ g t2 স্কয়ার। তাহলে t2 স্কয়ার সমান 2h বাই g। তাহলে t2 ইজ ইকুয়াল টু কত না, t2 ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই g। তাহলে একবার দেখো একটা বস্তুকে ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে ছেড়ে দিলে বস্তুটা ভূপৃষ্ঠে আসতে যে সময় নেবে, আবার ভূপৃষ্ঠ থেকে যদি এমন বেগে ছুরি সে ক্যাপিটাল এইচ উচ্চতায় উঠবে, তাহলেও দেখো সে যে সময়টা নেবে সেটা একই, অর্থাৎ t2 ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই g। খেয়াল করো যখন একটা বস্তুকে উৎক্ষিপ্ত করে এইচ উচ্চতায় তোলা হচ্ছে, সেই সময় উৎক্ষেপণের বেগ যেটা, আর বস্তুকে যখন এইচ উচ্চতা থেকে অবতরণ করানো হচ্ছে স্থিরাবস্থা থেকে ভূপৃষ্ঠ আঘাত করবার ঠিক পূর্ব মুহূর্তে যে বেগ, এই ভি ড্যাশ, দুটোর মান এক। তার মানে আমরা এখানে t2 ইজ ইকুয়াল টু লিখতেই পারি ইউ বাই জি, যেহেতু ভি ড্যাশটা ইউ এর সমান। তার মানে এখান থেকে যেটা বিষয়টা দাঁড়াচ্ছে, দেখো যে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে গেলে যে সময় লাগে, যে প্রাথমিক বেগ দিয়ে তাকে তুলতে হয়, ঠিক সেই একই বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থিরাবস্থা থেকে ফেলতে হলে তার অবতরণের সময়টা উত্থানকালের সময়ের সমান, অভিন্ন। আবার এটাও খেয়াল করো, উত্থানের মুহূর্তে অর্থাৎ ওপরে ওঠার মুহূর্তে তার প্রাথমিক বেগ যা থাকে, অবতরণকালে ভূপৃষ্ঠ আঘাত করবার ঠিক পূর্ব মুহূর্তে তার বেগ একই থাকে। এইবার আমরা একটা অন্য বিষয়ে দেখব। কিরকম? মনে করে নাও আমার হাতে রাখা এই ডাস্টারটাকে ওপরে ছুড়লাম,
তাহলে তার যাত্রাপথটা হবে সোজা উপরে উঠবে, তারপর আবার সে নিচে নামবে। এখন এর ওঠা এবং নাবাটা, অর্থাৎ আমরা যদি এরকম ভাবে ছুঁড়ে দিই তাহলে তার ওঠা এবং নাবাটা একটা সরল রেখা বরাবর হবে, কিন্তু যখন আমরা এখানে বর্ণনা করব একই সরল রেখা বরাবর সেগুলো করব না, তাহলে তাদেরকে বোঝা যাবে না। তাহলে কি করতে চলেছি খেয়াল করো। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হচ্ছে, ইউ বেগ নিয়ে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হচ্ছে। এখন ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করলে এবং সেই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরে উঠে যাবে, উঠে গিয়ে ধরো সর্বাধিক উচ্চতা এইচ আরোহণ করে এ বিন্দুতে পৌঁছালো। এ বিন্দুতে পৌঁছানোর পর তার চূড়ান্ত বেগ হলো গিয়ে 0। এরপর কি হবে, বস্তুটা পড়তে থাকবে ওই একই রেখা বরাবর। কিন্তু দেখো একই রেখা বরাবর দেখালে তোমাকে বস্তুটার গতি সম্পর্কে ধারণা দিতে অসুবিধে হবে, কাজেই আমরা সেটাকে পাশের অংশে করছি যে আবার সেটা সে একই উচ্চতা অবতরণ করবে। এবং একটু আগে দেখলে অবতরণের সময় সে যে বেগটা লাভ করবে ভূপৃষ্ঠ আঘাত করবার ঠিক মুহূর্তে, পূর্ব মুহূর্তে, সেই বেগটা হলো প্রাথমিক বেগের সমান। এটা আমরা গাণিতিক ভাবেও প্রমাণ করতে পারি। সব সময় মাথায় রাখবে, যখন অভিকর্ষের অধীনে উল্লম্ব গতি তুমি আলোচনা করছো সেই সময় প্রাথমিক অবস্থায় যে বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি তার যদি কিছু থেকে থাকে সেইগুলোই নেবে এবং সেগুলোর অভিমুখ তোমার উপর নির্ভর করছে। মানে আমি এখানে যে বস্তুটাকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে তার বেগটার অভিমুখ আমরা যদি ধরে নিই যে এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর হচ্ছে, তাই আমি ইউ এর অভিমুখটাকে ধনাত্মক ধরবো, অথচ ত্বরণ যেটা কিনা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর অর্থাৎ মাইনাস জে ক্যাপ বরাবর, তাই এই অভিকর্ষজ ত্বরণের অভিমুখটাকে ঋণাত্মক ধরবো, ঊর্ধ্বমুখী বেগটার অভিমুখটাকে ধনাত্মক ধরবো। এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর, তুমি উল্টোটাও করতে পারো, অর্থাৎ বেগটার অভিমুখকে ঋণাত্মক ধরে নিম্নমুখে যা কিছু ঘটবে, সরণ ত্বরণ যাই থাকুক না কেন, সেটাকে তুমি ধনাত্মক ধরবে। এটা তোমার উপর নির্ভর করছে। খালি মাথায় রেখো, অভিকর্ষের অধীনে গতিশীল বস্তুকণার বেগ, সরণ, ত্বরণ একটা রেখা বরাবর হয় ঊর্ধ্বমুখে থাকে নতুবা নিম্নমুখে থাকে। কাজেই তাদের অভিমুখগুলো চিহ্নিত করবার জন্য একটা দিক যদি তুমি পজিটিভ ধরো অপরটা নেগেটিভ হবে। এটা আলাদা করে বলার দরকার নেই, তুমি যখন ধরছো সেখান থেকেই সেটা পরিষ্কার। এখন এসো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। এখানে কি করা হয়েছে, একটা ইউ বেগে ভূপৃষ্ঠ থেকে বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করা হয়েছে একটি বস্তুকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে। এই উচ্চতা আরোহণের পর অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা আরোহণের পর তার বেগ গেছে 0 হয়ে, তারপর সে আবার পড়তে আরম্ভ করেছে এবং ভূপৃষ্ঠ আঘাত করবার মুহূর্তে সর্বোচ্চ বেগ ভি ড্যাশ অর্থাৎ উৎক্ষেপণের যে বেগ সেই বেগটা সে লাভ করেছে। তাহলে মোট তার এই ওঠা এবং পড়ার সময়টা কত? দেখো একটু আগে আমরা দেখলাম ওঠার সময়টা যেমন t1 = u/g, আবার পড়ার সময়টাও তোমাকে দেখালাম t2 = v'/g = u/g। তার মানে ওঠা এবং পড়া মিলিয়ে মোট যে সময়কাল t = t1 + t2 = 2u/g, আমরা এটাকে প্রমাণও করতে পারি। কেমন ভাবে? তাহলে দেখো প্রাথমিক বেগ ইউ, বস্তুটাকে যখন ঊর্ধ্বে উৎক্ষেপ করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করছে নিম্নাভিমুখে, তার মানে বস্তুতে ক্রিয়াশীল ত্বরণটা মন্দন হিসাবে কাজ করবে প্রাথমিক অবস্থায়। তুমি গোটাটার কথা ভাববে না, তুমি একেবারে সব সময় এই ধরনের ঘটনায় প্রাথমিক অবস্থায় উৎক্ষেপণের মুহূর্তে বস্তু কি অবস্থায় আছে তার বেগ, সরণ, ত্বরণের অভিমুখ সেই সময়কার নেবে, বাকিটা অঙ্ক ঠিক করে দেবে।
ওপর থেকে উঠে আবার যদি উৎক্ষেপ স্থানে ফিরে আসে, মাথায় রেখো বস্তু কিন্তু এইভাবে রাস্তা অতিক্রম করছে না, সে আমার হাত থেকে ছুঁড়ে দেওয়ার পর সোজা উপরে উঠবে, এই পথেই নামবে। কিন্তু এভাবে বোঝানোটা মুশকিল বলেই আমরা এইভাবে দেখিয়েছি। তাহলে সে যদি উৎক্ষেপ স্থানে ফিরে আসে তাহলে তার সরণ কত? 0। এখন টোটাল উৎক্ষেপণ কাল মানে যেটাকে টাইম অফ ফ্লাইট, উড্ডীয়ন কাল বলা হচ্ছে, সেই টোটাল টাইম অফ ফ্লাইট যদি ক্যাপিটাল টি হয় তাহলে আমরা লিখতে পারি এস ইজিক্যাল টু ইউ ক্যাপিটাল টি প্লাস হাফ এ টি স্কয়ার। এবার ভাবো তো, এটা তো 0, ইউটি ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এবার এই লাইন থেকে কি বলতে পারি? টি ইউ মাইনাস হাফ জি টি ইজিক্যাল টু 0। এখন সরণ 0 ছিল একেবারে প্রাথমিক অবস্থায়, যখন ঠিক ছোঁড়ার মুহূর্তে, আবার ছোঁড়ার পর উঠে গেল, আবার এই উচ্চতা আরোহণ করে আবার ওই উৎক্ষেপ স্থানে ফিরে এলো, তখনও তো টাইম 0, মানে সরণ 0, টাইম নয়, সরণ 0, হাফ জি টি ইকুয়াল টু 0। তাহলে টি ইজিক্যাল টু কি হলো? 2u/g। দেখো সেই একই ব্যাপার, তুমি এভাবেও বলতে পারো। তাহলে টোটাল ওঠা এবং পড়া মিলিয়ে তার সময়টা হলো 2u/g। অতিক্রান্ত দূরত্ব 2h, কিন্তু সরণ হলো তার 0। এখন বিষয় হচ্ছে অঙ্ক তার এভাবে আসবে না। অঙ্কটা কিরকম আসতে পারে? একটা স্থান থেকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে, উৎক্ষেপের পর সে কতটা উচ্চতা উঠছে আমার জানার দরকার নেই, সে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পর আবার পড়তে থাকবে। তাহলে তোমাকে অনেক রকম ভাবে প্রশ্ন করতে পারে, যেমন উৎক্ষেপণের পর টি সময়, স্মল টি সময় পরে তার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত। এখন দেখো, তোমাকে যদি বলা হয় এভাবে প্রশ্নটা, ধরো একটা বস্তুকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হলো, তাহলে সে হয়তো সর্বাধিক উচ্চতা এইচ আরোহণ করছে, আর বলা হলো ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা স্মল এইচ কখন হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা আরোহণ করতে তার সময় কত লাগবে। কি প্রশ্নটা বুঝতে পারলে? আরো একবার বলি, যে একটি বস্তুকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে, সে সর্বাধিক এইচ উচ্চতা হয়তো আরোহণ করছে, করে আবার পড়ছে। এখন তোমায় প্রশ্ন করা হয়েছে ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে ছোঁড়ার কতক্ষণ পর সে এইচ উচ্চতা আরোহণ করবে। তাহলে তোমার পদ্ধতিটা কি? তোমার পদ্ধতি সিম্পল, একেবারে প্রাথমিক অবস্থায় বেগটা তুমি নিলে, প্রাথমিক অবস্থায় বেগটা তুমি বললে যে ছোঁড়ার মুহূর্তে তার প্রাথমিক বেগ ইউ, তোমার তো দেওয়া আছে বা সাপ্লাই করা আছে। সেই সময়কার ত্বরণ যেটা অভিকর্ষীয় ত্বরণ, সেটা কিন্তু বস্তুর গতিতে সেই মুহূর্তে মন্দন তৈরি করবে। মনে রাখো, সমগ্র যাত্রাপথে অভিকর্ষজ ত্বরণ কিন্তু মন্দন হিসাবে কাজ করছে না, এটা তোমার মাথায় রাখার প্রয়োজনই নেই, একেবারে শুরুর দিকেই কথাটা ভাববে। তার মানে ত্বরণ a=-g। এবার ধরো এই উচ্চতা আরোহণ করতে তোমার সময় লেগেছে স্মল টি, তাহলে তুমি সমীকরণে কি পাবে? যে h=ut প্লাস হাফ a টি স্কয়ার। এবার বড় জোর তুমি মানটা বসিয়ে দেবে, h ut মাইনাস হাফ জি টি স্কয়ার। এবার এখানে টি এর একটা দ্বিঘাত সমীকরণ এলো। এখন তুমি দেখো তো, বস্তুটা যখন যে মুহূর্তে ওপরে উঠছে সেই সময় সে এই উচ্চতা আরোহণ করেছে, আবার বস্তুটা ওপরে উঠে গেছে, উঠে গিয়ে আবার পড়তে পড়তে যখন সে, আচ্ছা বেশ, এটা বিন্দুগুলোর নাম দিয়ে দেওয়া যাক, এ বি সি ডি। বস্তুটাকে যখন প্রাথমিক অবস্থায় ছোঁড়া হলো তখন সে এ থেকে যখন বি তে গেছে তখন এই উচ্চতা আরোহণ করে ফেলেছে, আবার সি তে গিয়ে যখন ডি তে নেমে এসেছে তখনও তার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ। সুতরাং টি এর এই সমীকরণটা সলভ করলে টি এর দুটো মান আসবে, একবার ওঠার সময় এইচ উচ্চতা, আর একবার অবতরণ কালে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা কখন সে পৌঁছাবে। কাজেই সমীকরণ এভাবে করবে। আবার এমনটাও হতে পারে, দেখে নাও,
মনে করো একটা উঁচু স্তম্ভের শীর্ষদেশ থেকে একটা বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হচ্ছে। তার গতিপথটা এরকম, এইরকম। তাহলে এইবার তোমাকে জানতে চাইতে পারে তার সমগ্র উচ্চতা পড়তে কত সময় লাগবে। তার মানে তাকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে। এখানে অভিকর্ষজ ত্বরণ তার গতিতে প্রাথমিক অবস্থায়, একেবারে মাথায় রাখবে, প্রাথমিক অবস্থায় বাধা সৃষ্টি করছে। তুমি সব সময় এই রকম অঙ্কগুলো করার ক্ষেত্রে স্তম্ভটা হয়তো এই উচ্চতা স্তম্ভ, লম্বটা একটু সাজিয়ে বলা যায়। বলা গেল এই উচ্চতার একটা স্তম্ভের শীর্ষ থেকে একটা বস্তুকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হলো, কতক্ষণ পর সে মাটিতে পড়বে। তাহলে তোমার এখানে অঙ্কগুলো করবার সময় পদ্ধতি কি না, প্রাথমিক অবস্থায় বস্তু যে গতিবেগ পাচ্ছে সেইটার অভিমুখ তোমার বিবেচ্য, বাকি কিছু নয়। তুমি একবার ভেবে দেখো তো, আমি যদি অঙ্কটা করতে যাই, আমাকে যদি বলা হয় ভূপৃষ্ঠে কতক্ষণ পর এটা পৌঁছাবে, তাহলে আমরা কিভাবে করব না, প্রাথমিক বেগ ইউ, ত্বরণ কত, ত্বরণ মাইনাস জি। এবার এসো স্মরণের কথায়, বস্তু তো প্রাথমিক অবস্থায় তার গতিবেগের অভিমুখে দিকে না শেষ পর্যন্ত তার স্মরণ ঘটেছে এ থেকে, তুমি একবার খেয়াল করো, এ থেকে সি অভিমুখে। তাহলে আমরা স্মরণটা লিখবো এস ইজিক্যাল টু মাইনাস এইচ। এবার টাইমটা কত সেটাই তো জানতে চাই। তাহলে আমরা কিভাবে করব, ইউ ইজিক্যাল টু, ইউ না, আমরা করব এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এখানে মানগুলো বসিয়ে দিই, মাইনাস এইচ ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার এটা সমাধান করব। মাথায় রেখো, উৎক্ষেপণ মুহূর্তে যে কাণ্ডটি ঘটবে সেটাকেই নেব। এবার এরকম অঙ্ক বিভিন্ন হতে পারে, দু একটা অঙ্ক এরকম আমি তোমাদের সাথে, মাটিতে ফিরতে কত সময় নেবে, তার মানে এখান থেকে উৎক্ষেপণের পর, অর্থাৎ স্তম্ভের শীর্ষদেশ থেকে উৎক্ষেপণের পর সে মাটিতে পড়তে কত সময় নেবে। আমি একটু অঙ্কের সহজ করবার জন্য কয়েকটা জিনিস চেঞ্জ করেছি। কি না, এমন কিছু চেঞ্জ নয়, প্রাথমিক গতিবেগ তার যেমন ছিল তেমন 30 মিটার প্রতি সেকেন্ড, যেটা ঊর্ধ্বাভিমুখে গতিবেগটাকে প্রাথমিক গতিবেগ, যেটা পজিটিভ। অভিকর্ষজ ত্বরণ প্রাথমিক অবস্থায় সেটা নিম্নমুখে ক্রিয়া করছে, আমি এটা 9.8 আগে ধরেছিলাম, এবারে 10 মাইনাস 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো উচ্চতা থেকে ছোড়ার পর তার স্মরণ কতটা হচ্ছে ফাইনালি, না শুধু 40 মিটার, তার মানে স্মরণটা রেখেছি মাইনাস 40 মিটার। এবার টাইমটা কত লাগবে। এবার দেখো এই সমীকরণে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণে খালি মানগুলো বসিয়েছি, মানগুলোকে বসিয়ে সমীকরণটার রূপটা পেয়েছি এইটা, মাইনাস 860 মাইনাস টি স্কোয়ার করে টি স্কোয়ার মাইনাস 60 মাইনাস 8, এটাকে সমাধান করে টি এর মান পাচ্ছি 3 প্লাস মাইনাস রুট ওভার 17। এখন মাইনাস নিলে সময়টা নেগেটিভ এসে যায়, তাই আমরা প্লাস চিহ্নটা নিয়েছি। প্লাস চিহ্নটা নিলে মোটামুটি ভাবে 7.1 সেকেন্ডের কাছাকাছি, আর 9.8 নিলে ওটা একেবারে যেটা আমাদের পদ্ধতি আছে অ্যাকিউরেট সময়টা বেরোবে। এবার দেখো কি বেগে মাটিতে আঘাত করবো। এখন বস্তুটাকে ছাড়ার মুহূর্তে তার প্রাথমিক বেগ 30 মিটার প্রতি সেকেন্ড, বস্তুর গতিতে তার গতির বিপরীতে অভিকর্ষজ ত্বরণটা ক্রিয়া করছে, যার ফলে সেটা মন্দন হিসাবে কাজ করবে প্রাথমিক অবস্থায় মাইনাস 10। ছোড়ার পর আলটিমেট তার স্মরণ কত হবে, মাইনাস 40। দেখো মাইনাস 40 ধরেছি। এইবার আমরা এই আঘাত করার মুহূর্তে তার অন্তিম বেগটা যদি v0 হয় সেই সমীকরণটা ধরেছি, সেখানে মানগুলো বসিয়েছি। মানগুলো বসালে আমরা শেষ পর্যন্ত সমাধান যেটা পেয়েছি মোটামুটি, এটা একেবারে অ্যাকিউরেট নয়, এটা মোটামুটি ভাবে 41.3 মিটার, আর এটা 9.8 বসালে একেবারে সঠিক মানটা বেরিয়ে আসতো। এবার দেখো অন্য একটা অঙ্ক। একটি বেলুন 5 মিটার প্রতি সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখে গতিশীল। বেলুনটি যখন ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতায়, তখন একটি বস্তু বেলুন থেকে ফেলা হলো, কতক্ষণ পর সেটি ভূমি স্পর্শ করবে। তার মানে একটা বেলুন, সেটি ঊর্ধ্বমুখে গতিশীল, ওপরে উঠছে। এখন বেলুনের একটা পাথর রাখা আছে,
কোনো আরোহী পাথরটাকে ফেলে দিলেন। মাথায় রেখো, বেলুনটা থেকে পাথরটাকে ফেলার সময় পাথরটা বেলুনের বেগ লাভ করবে, অর্থাৎ পাথরটা বেলুনের সাথেই ঊর্ধ্বমুখে 5 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল হতে চাইবে। সেই জন্য বেলুনের প্রাথমিক বেগ 5 মিটার প্রতি সেকেন্ড ঊর্ধ্বমুখে। ঠিক ওই সময়কার আমরা ত্বরণ, সরণ ইত্যাদিগুলো হিসেব করব। সেই সময় ত্বরণ অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণ তার গতিতে বাধা দেবে, সেই ত্বরণটা ওখানে মন্দন হিসাবে দেখা দেবে। আর ফাইনালি বস্তুটা এ অবস্থান থেকে তার সরণ কোথায় হবে, এ থেকে সি, গতিবেগের অভিমুখ যেদিকে তার বিপরীতে, অর্থাৎ 300 মিটার। এবার দেখো এই এখান থেকে ছাড়ার কত সময় পর মাটিতে পড়বে। আমরা জি এর মান 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ধরে নিয়েছি। 9.8 ধরলে একটা আলাদা মান বেরোতো। যাই হোক, আমি গণনার সুবিধার্থে ধরেছি। এখানে ক্যালকুলেশনটা করলে আমরা এই হিসেবটা পাচ্ছি। করে আমরা এখান থেকে 5 যদি কেটে নেওয়া হয় তাহলে দেখো এইখানটা এইটা পাচ্ছি। করার পর শ্রীধরাচার্য ফলো করলে এই হিসেবটা। এখন এখানে আমরা যদি এই রূপটা করি তাহলে এই সংখ্যাটা একটু বড় সংখ্যা, তার মানে মাইনাস চিহ্নটা এখানে ধরা যাবে না, সময় ঋণাত্মক হচ্ছে না, তাই ধনাত্মক চিহ্নটা ধরলে আমরা মোটামুটি ভাবে 8.25 সেকেন্ড সময় পরে বস্তুটাকে বেলুন থেকে মাটিতে আসতে দেব। একটা বস্তুকে ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে, ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে। সে ক্যাপিটাল উচ্চতা আরোহণের পর এবার নামছে। কোনো এক মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা স্মল এইচ, মানে এটাই হচ্ছে তার কোনো এক মুহূর্তে সরণ, আর সেই মুহূর্তে তার বেগ ভি। এবারে এসো আমরা লেখচিত্রটা দেখি। উৎক্ষিপ্ত বস্তুর সরণ সময়, বিশেষ করে এই ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে ইউ বেগে একটা বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ আরোহণ করেছে, করে আবার পড়ছে। এটা নাও হতে পারত, অন্য কিছুও হতে পারত। অর্থাৎ অন্য কিছু বলতে বস্তুটা হয়তো সর্বোচ্চ উচ্চতা তখনো পৌঁছাতে পারেনি। সে যাই হোক না কেন, এই কন্ডিশনে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর আমরা লেখচিত্র দেখব সরণ সময়, বেগ সময় আর ত্বরণ সময়। এখন দেখো সরণ সময় লেখচিত্রের জন্য আমরা পাবোটা কি, এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এই হচ্ছে সমীকরণ। তাহলে দেখো আমরা সমীকরণটা পাচ্ছি কি, গ্রাফে বসালে সরণ সময়ে লেখচিত্রটা পাবো এটা, এইটাই। তার মানেটা কি, উৎক্ষেপের পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতা যখন আরোহণ করে তখন সরণটাও বাড়তে বাড়তে, অর্থাৎ এদিক থেকে সরণ আর এদিকে সময়, সরণটাও বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়, বিতে গিয়ে পৌঁছায়। তার বৃদ্ধিটা দেখো। আর এটা তো জানো, এটা তো আমরা আগে আলোচনা করি। এবার কি হচ্ছে, এখান থেকে পড়ছে, পড়তে পড়তে শেষ পর্যন্ত আবার ভূপৃষ্ঠে পৌঁছে যাবে, আবার ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে। আচ্ছা, ভূপৃষ্ঠে যদি এটা পৌঁছে যায় তাহলে সরণ কত হবে না, উৎক্ষেপ বিন্দুতেই যদি আবার সে ফিরে আসে তার মানে সরণ শূন্য। তার মানে দেখো আবার যদি এখানে ফিরে আসে সেই অনুসারে সরণ কত হবে, শূন্য। তা এটা হলো ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর সরণ সময় লেখচিত্র। এবারে সব কণাটার বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রের সমীকরণটা এখানে কি লেখা আছে, ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি। আচ্ছা, এই সমীকরণের রূপটা কি রকম, ওয়াই ইজিক্যাল টু মাইনাস এম এক্স প্লাস সি, এই ধরনের। তাহলে দেখো লেখচিত্রটা, বেগ সময় লেখচিত্রটা হয় এইটাই। অর্থাৎ যখন বস্তুটাকে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হয়েছে তার বেগটা কি হয়, ক্রমশ কমতে থাকে, কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে সেটা 0 হয়। তাহলে দেখো বেগটা কমতে থাকে, তাহলে সময় অতিবাহিত হতে হতে বেগটা আস্তে আস্তে কমেছে, কমতে কমতে একটা সময় এসেছে 0। তার মানে এটা কোন বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এরপর বেগটা কি হয়েছে, ক্রমাগত বাড়ছে, ক্রমাগত বাড়ছে, যত নামতে থাকবে সেটা বাড়বে, কিন্তু কোন দিকে না, প্রাথমিক বেগ যেদিকে তার উল্টো দিকে। এখন প্রাথমিক বেগের অভিমুখ কোন দিকে, ওয়াই অক্ষ, মানে যেটা আমরা বেগ অক্ষের ধনাত্মক দিক যেটা, তার বিপরীতে। সেই জন্য লেখটা এই হয়েছে বেগ সময় লেখচিত্র। অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বা ঊর্ধ্বে আরোহণরত কোনো বস্তুর ক্ষেত্রে ক্রিয়াশীল যে অভিকর্ষজ ত্বরণের মান সে সর্বদা স্থির থাকে। এখন বস্তুতে ক্রিয়াশীল এই অভিকর্ষজ ত্বরণ কখনো ত্বরণ হিসাবে কখনো মন্দন হিসাবে কাজ করে, অর্থাৎ কখনো এইচ ইকাল টু জি, কখনো এইচ ইকাল টু মাইনাস জি। এখন এই জিটা সময়ের সাথে সাথে ধ্রুবক থাকার কথা। এখন ধরো আমরা যদি এই রাশিমালাটাকে ধরে
ত্বরণ সময় লেখচিত্র আঁকতে চাই, তাহলে ত্বরণ সময় লেখচিত্রটা হবে এটা। অর্থাৎ ত্বরণ সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল। কেন সমান্তরাল? না, যেহেতু সময়ের সাথে সাথে অভিকর্ষজ ত্বরণের মানের কোন রকম পরিবর্তন হবে না, সেই কারণে।